বহু আকাঙ্ক্ষিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখবেন জামাত ইসলামী বাংলাদেশের সাবেক আমির মরহুম অধ্যাপক গোলাম আজম সাহেবের চতুর্থ পুত্র, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি, এনডিসি পিএসসি, যিনি দীর্ঘ ৮ বছর গুমের শিকার ছিলেন। দ্বিতীয় স্বাধীনতার পর যিনি মুক্তিপ্রাপ্ত হয়েছেন, এখন বক্তব্য রাখছেন সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি, এনডিসি পিএসসি। আমি তাকে তার বক্তব্য শুরু করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। গণমাধ্যমে সম্মানিত ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সকলের কাছে প্রথমে ক্ষমা প্রার্থনা করছি। আমি প্রায় 25 দিন হলো মুক্তি পেয়েছি, কিন্তু আমার শারীরিক এবং মানসিক অবস্থার কারণে আমি এখনও চিকিৎসাধীন আছি। আমি এই বিলম্বের কারণে আপনারা অনেক প্রতীক্ষা করছেন, অনেক দিন থেকে অপেক্ষা করছেন। আমি জানি আমি আপনাদের কাছে আগে আসতে না পারায়, আগে আপনার সাথে কথা বলতে না পারায় আমি আমার ক্ষমা প্রার্থনা করছি। আপনারা আমাকে ক্ষমা করবেন। আমার আন্তরিক ইচ্ছা থাকা সত্ত্বেও আমি কথা বলতে পারিনি। এখনও আমার শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ নয়, আমি চিকিৎসাধীন রয়েছি। তো আমি আমার সাধ্য চেষ্টা করব আপনাদের সাথে আমার কথা তুলে ধরার। আমার বক্তব্যের শুরুতেই আমি এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি আমার সশ্রদ্ধ সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি এবং স্বাধীনতায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং সরকারের কাছে আহ্বান জানাচ্ছি পরিবারদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের জন্য। সেই সাথে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রথম মুক্তিযুদ্ধের শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের। এরপরে আমি আহত বীর মুক্তিযোদ্ধা যারা দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে বিজয় এনেছেন তাদের প্রতি অভিনন্দন জানাচ্ছি। তাদের সুচিকিৎসার জন্য সরকারের কাছে আমি আহ্বান জানাচ্ছি। তাদের ক্ষতিপূরণের জন্য যা ব্যবস্থা করা দরকার সরকার প্রয়োজনীয় ব্যবস্থা দেবেন বলে আমি আশা করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর শিরোনামী সহ ছাত্র জনতার এই গণবিপ্লবের মাধ্যমে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার স্থপতিদের প্রতি আমার প্রাণ ঢালা অভিনন্দন। আপনাদের প্রতি আমার উপর আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা। আপনারাই আমাকে এই মৃত্যুকূপ থেকে বের করে নিয়ে এসেছেন, না হলে হয়তো আমাকে কতদিন এই মৃত্যুকূপে থাকতে হতো আল্লাহ জানে। আমার 29,794 ঘন্টার সেই নির্মম জীবন থেকে আপনারা আমাকে মুক্তি দিয়েছেন। এই জন্য আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই আমার পরিবারের পক্ষ থেকে। আপনাদের ঋণ শোধ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের এই বীর শহীদরা এবং ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে বাংলাদেশ কি করতে পারে। বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। এটা সমস্ত বিশ্বের কাছে, সমস্ত জালিমদের কাছে একটা বার্তা পৌঁছে দিয়েছে যে জালিমরা কোনো দিন স্থায়ী হতে পারে না, জুলুম কোনো দিন স্থায়ী হতে পারে না। সত্যের বিজয় অনিবার্য। আপনাদের মনে রাখতে হবে, বিজয় অর্জন করাই শেষ নয়, বিজয় অর্জন হচ্ছে বিজয় ধরে রাখা আরও কঠিন। আমাদের এই বিজয় নস্যাৎ করার জন্য চক্রান্ত এখনও চলছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন কিছু না কিছু গণ্ডগোল করার চেষ্টা করছে। এগুলি সব ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা। আপনাদের এগুলো শক্ত হাতে দমন করতে হবে। আমাদের সবার এবারে সজাগ থাকবে এবং সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। আমি এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আন্তরিক অভিনন্দন জানাই। জাতির এই ক্রান্তি লগ্নে তিনি যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, তিনি যে গুরুত্বপূর্ণ জটিল মুহূর্তে যে সিদ্ধান্ত নিয়েছেন যা জাতির এই দ্বিতীয় বিজয় অর্জনের সহায়তা করেছে, তার এই অবদান জাতি কৃতজ্ঞতার সাথে সারা জীবন মনে রাখবে। তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কংগ্রেচুলেশনস জেনারেল ওয়াকারুজ্জামান, আই এম প্রাউড অফ ইউ। তুমি আমার ছাত্র ছিলে, আই এম প্রাউড অফ ইউ। আমি এই প্রসঙ্গে একথাও জাতিকে স্মরণ করে দিতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী একটা দেশপ্রেমিক সেনাবাহিনী। কিছু অসাধু অফিসার হয়তো কোনো অপকর্ম করে থাকতে পারবে, কিন্তু আপনারা মনে রাখবেন এই সেনাবাহিনী এই দেশের স্বাধীনতা অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই দেশের সেনাবাহিনী, এই দেশের জনগণের সেনাবাহিনী এই দেশের ঐক্যের প্রতীক, স্বাধীনতার প্রতীক।
এই সেনাবাহিনী এই দেশের জনগণের সেনাবাহিনী। সেনাবাহিনী সবসময় আপনাদের পাশে ছিল, থেকেছে, থাকবে ইনশাআল্লাহ, এবং আপনারা তার প্রমাণ পেয়েছেন। আমি সেনাবাহিনীর সদস্যদেরকে এই সাথে অভিনন্দন জানাচ্ছি। কারণ ওইখানে ওরা একবার ডিসকানেক্ট হয়েছে। আচ্ছা, সো 1 মিনিটের মধ্যে আবার কানেক্ট হয়ে আমরা তারপরে তো আমি কি আবার পিছের থেকে আসবো না, যে পর্যন্ত পরিচিত থেকে যাবো? আবার মনে হয় শুরু থেকে শুরু করলে ভালো হয়। না না, 22,000 মানুষ দেখতেছে লাইভ। আচ্ছা ওকে, আপনি পজ করে যেখান থেকে বলছেন এর পরে শুরু করেন, আমি জাস্ট ওর সাথে আগে আচ্ছা শিওর হয়ে নিই। আচ্ছা, শুরু করবো? আচ্ছা, আমি এবার শুরু করেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টাদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা এই গণবিপ্লবের মাধ্যমে অর্জিত এই বিজয়কে আপনারা দেশকে 50 বছর এগিয়ে নিয়ে যাবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ডক্টর ইউনূসের মতো একজন যোগ্য ব্যক্তির নেতৃত্বে এই উপদেষ্টা পরিষদ দেশের সকল জঞ্জাল মুক্ত করবে। দেশের যত রকমের প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে সবগুলি প্রতিষ্ঠানকে আবার ঢেলে পুনরায় সাজিয়ে দেশকে একটা সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য ওনারা সর্বাত্মক চেষ্টা করবেন বলে আমি বিশ্বাস করি। আপনার যা তা কিছু অন্যায় অবিচার, জুলুম অবিচার হয়েছে, যত গুম খুন, অর্থ পাচার সহ যত রকমের যত অবিচার, অন্যাচার, জুলুম, নির্যাতনের সব কিছুর আপনারা তদন্ত করবেন, দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন এবং দেশকে একটা সুন্দর সঠিক পথ দেখিয়ে আপনারা দেশকে গণতান্ত্রিক সরকারের হাতে হস্তান্তর করে আপনার দায়িত্ব যথাযথ পালন করবেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আশা করি এবং দোয়া করি। আমি জনগণের প্রতি, সমস্ত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন এই বিপ্লবী সরকারের প্রতি, এবং রাজনৈতিক দলের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে আপনারা ওনাদেরকে নির্বাচন নিয়ে কোনো রকমের কোনো চাপ দেবেন না, আপনারা কোনো রকমের সময় বেঁধে দেবেন না। ওনারা, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনারা যথাযথভাবে কাজ করে যত দ্রুত সম্ভব ওনারা গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করবেন। এই জন্য আপনারা দয়া করে কোনো রকমের কোনো মানসিক চাপ বা কোনো রকমের কোনো বক্তব্য ওনাদেরকে দিয়ে ওনাদেরকে বিব্রত করার চেষ্টা করবেন না। ওনাদেরকে ওনাদের টাইম ফ্রেমে, সেটা কতদিন আমি জানি না, আল্লাহ জানে, ওনারা জানেন, দেশবাসী আপনাদের সহায়তা ওনার কাজ করতে পারবেন আমি দৃঢ় বিশ্বাস করি। এই পর্যায়ে আমি একটা আহ্বান জানাতে চাই এই বিপ্লবী সরকারের প্রতি, যে প্রথম মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ করেছিলেন তারা প্রথমত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, সেনা, বিমান বাহিনী, তিন বাহিনীর সেই সশস্ত্র সুপ্রশিক্ষিত সেনাবাহিনী প্রথম শুরু করেছে, তারপরে আপামর জনসাধারণ মুক্তিযুদ্ধে প্রশিক্ষণ নিয়ে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে। তাদের অবদান যেমন কোনোদিন অস্বীকার করা যাবে না, সে একই সাথে আজকের তরুণ যুবক ছাত্র জনতা যেভাবে কোনো রকমের সামরিক প্রশিক্ষণ ছাড়া, কোনো রকমের অস্ত্র ছাড়া নিজের বুক ঝাঁপিয়ে পড়ে তারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, এদের অবদান আরও অনেক বেশি বলে আমি মনে করি। এবং এই জন্য আমি জোর দাবি জানাই যে প্রথম মুক্তিযুদ্ধে যেমন শহীদ এবং বিভিন্ন বীরত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক খেতাব হয়েছে, এই তৃতীয় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি আবু সাহিদ সহ শহীদ এবং অন্যান্য যারা আহত হয়েছে, যার কৃতিত্বপূর্ণ ভূমিকা পালন, তাদেরকেও যথাযথভাবে এই সাহসিকতাপূর্ণ খেতাব, বিশিষ্ট, বীরুত্তম, বীর বিক্রম, বীর প্রতীক যথাযথভাবে সরকার একটা কমিটি করে যাকে যে যেটা প্রাপ্য সেই খেতাব দেওয়ার জন্য আমি দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি। আমি আমার মূল বক্তব্যে যাওয়ার আগে আরও দু একটা বলতে চাই। প্রথম হলো, আমি আমার 57 জন শহীদ বিডিআর নির্মম হত্যাকাণ্ডে 57 জন শহীদ বীর ভাইয়ের রক্তের বদলা চাই। কোরআনে আছে খুনের বদলা খুন। আমার এই 57 জন আমার কলিজার টুকরা ভাই বাংলাদেশ সেনাবাহিনী কেন, কোনো সেনাবাহিনীতে জেনারেল শাকিল, কর্নেল গুলজার, কর্নেল কুদ্দুতুল্লাহি রহমান শফিক, কর্নেল এমদাদের মতো অফিসার তৈরি হওয়া খুব কঠিন ব্যাপার। এই সমস্ত অফিসারকে যারা খুন করেছে, যারা খুনের পরিকল্পনা করেছে, যারা উপদেশ দিয়েছে, পরামর্শ দিয়েছে, বাস্তবায়ন করেছে, এদের সবার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক। যা মৃত্যুদণ্ড হোক, যে দণ্ড হোক, আমি খুনের বদলা খুন চাই। যারা খুনের দোষর সবার প্রকৃত তদন্ত করে অপরাধ বের করে বিচার কাজ পূর্ণভাবে সম্পূর্ণ করতে হবে। এটার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাই এবং এর সাথে এও জানাই যে সেই পূর্ববর্তী সরকারের সময় যেই তদন্ত কমিটি হয়েছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হোক এবং যারা তদন্ত করেছেন তারা যদি দায়সারাভাবে এই অপরাধীদেরকে দায়মুক্ত করার জন্য করে থাকে তাহলে তাদেরকেও এই বিচারের আওতাভুক্ত করা হোক। আমি মনে করি যে যারা অপরাধী এবং যারা অপরাধীদের
অপরাধ মুক্ত করার, দায় মুক্ত করার জন্য দায়ী তারাও সমভাবে অপরাধী, সুতরাং সবাইকে আওতাভুক্ত করতে হবে। আমি আমার বক্তব্য যাওয়ার আগে আরেকটা আবেদন রাখতে চাই। বাংলাদেশ সেনাবাহিনীর শত শত অফিসার এই গত সরকারের নির্মম জুলুমের শিকার হয়েছে, তারা বরখাস্ত হয়েছে, অকালীন অবসর হয়েছে, তাদেরকে বিভিন্ন রকমের হয়রানিমূলক ব্যবস্থা আছে। এগুলি প্রত্যেকটার তদন্ত করা হোক এবং প্রত্যেকটা দোষী ব্যক্তিদের জাস্ট 1 মিনিট একটা বিরতি দিলে ওরা ডিসকানেক্ট হচ্ছে, আবার কানেক্ট হচ্ছে। আপনি বলে শুরু করবো। ঠিক আছে, আমার বক্তব্য। অসুবিধা নেই, পজ হয়ে যাবে। কোনো চ্যানেল লাইভ দিচ্ছে নাকি? চ্যানেল ক্লিক করে দেখানো। না না, টিভিতে কোনো চ্যানেল লাইভ দেখাচ্ছে না, চ্যানেল ক্লিক করে দেখানো। থেকে 3000 পরে আপনি এই টেনশন আমি করে আপনি বললে আমি শুরু করবো। 1000 মানুষ কানেক্ট করতেছি। আমি 8 বছর কথা বলি না, আমার ওই সাবলীলতাটা আগেরটার মতো তত নাই। আমি শারীরিকভাবে অসুস্থ। আচ্ছা, আপনি কানেক্ট হন, নাহলে আমরা লাইভ ফেসবুক যেটা চলতেছে এটা করবে। আপনি কানেক্ট হন। আমরা আবার স্টার্ট করি আমরা। ডিসকানেক্ট হওয়ার জন্য আমাকে একটু বিরতি দিতে হয়েছে। আমি আবার শুরু করছি। আমি আমার বক্তব্যে যাওয়ার আগে আমি আমার শত সেনা কর্মকর্তা, বিভিন্ন পদবীর সৈনিক যেভাবে গত সরকারের উপর জুলুমের শিকার হয়েছে, চাকরি থেকে অন্যায়ভাবে বরখাস্ত হয়েছে, অকালীন অবসর হয়েছে, তাদের চাকরিতে পুনর্বহাল, যেই পদে যেখানে পদায়ন হওয়া দরকার সেভাবে পদায়ন করা এবং তাদেরকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। এবং এটার জন্য প্রক্রিয়ার কর্মকর্তারা তারা যথাযথ কর্তৃপক্ষের প্রক্রিয়া করছে। আপনারা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা তাদেরকে চাকরিতে পুনর্বহাল করুন, তাদেরকে যার প্রাপ্য পাওনা পরিশোধ করুন। এবং সেই সাথে শুধু সামরিক বাহিনী কর্মকর্তা না, সামরিক বেসামরিক সকল অঙ্গনে যারা যেরকম যত জুলুম অভিযান অন্যায় সবগুলোর আপনার প্রতিকার করবেন আমি বলে বিশ্বাস করি। এবারে আমি আমার প্রসঙ্গ শুরু করছি। ভূমিকাটা হয়তো একটু বড় হয়ে গেল, আপনারা ক্ষমা করবেন। আমার বাবা 2012 সালের 12ই জানুয়ারিতে এক প্রহসনের ট্রাইব্যুনাল তাকে গ্রেফতারের আদেশ দেয় এবং উনি প্রায় 3.5 বছর চিকিৎসাধীন অবস্থায় থেকে জালেমের কারাগারে থেকে উনি সুচিকিৎসার অভাবে উনি আস্তে আস্তে 23শে অক্টোবর 2000, আমি 8 বছর থাকায় আমার বছরগুলি এদিক সেদিক হয়েছে, ক্ষমা করবেন, 2013 সালের 23শে অক্টোবর উনি ইন্তেকাল করেন। এই দিনগুলো আমার পরিবারের জন্য অত্যন্ত দুর্বিষহ ছিল। একজন 90 বছরের ঊর্ধ্বে মানুষ কি অসহায়ের মতো ছোট কামরায় বন্দিশালায় দিন কাটিয়েছেন আমাদের জন্য। আমরা বলতে আমি চোখের পানি আটকে রাখতে পারি না। আমার মার যে কী কষ্টের দিন ছিল, আমি আমার মার পাশে সেই দিনগুলো থেকেছি। এবং এরপরে আমার বাবা 23 অক্টোবর ইন্তেকাল করার পরে আমি আমার সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে সারাক্ষণ আমার মায়ের পাশে থাকতাম। আমার মা শয্যাশায়ী ছিলেন, প্রায় উনি অসুস্থ হয়ে যেতেন। আমি লোকমা খাওয়াতাম, আমার মায়ের হাত পা টিপে দিতাম, প্রেশার মেপে দিতাম, ওষুধ খাওয়াতাম। সারা রাত ঘুমাতেন না, ওনার মায়ের পাশে থেকে হাত বুলি বলে মাপে ঘুম পাড়িয়ে দিতাম। আমি সেই মাকে নিয়ে 22শে আগস্ট 2016 সালে রাতের ভাত খাচ্ছিলাম। আপনারা ক্ষমা করবেন, আমার মা নিয়ে কথা বলতে গেলে আমি আবেগ থামাতে পারি না। আমার মা ছিলেন আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু। আমি আমার মার সাথে খেতে বসেছিলাম। এই সময় সরকারের গুন্ডা বাহিনী, আমি গুন্ডা বাহিনী এই জন্যই বলছি যে আইন প্রয়োগকারী সংস্থার লোক ওয়ারেন্ট ছাড়া, মামলা ছাড়া, ওয়ারেন্ট ছাড়া উঠিয়ে নিয়ে যাওয়ার মানেই গুন্ডারদের কাজ। সুতরাং যেই করুক না কেন
সে গুন্ডা এবং এটা করেছে সরকারের যেই বাহিনী হোক, সরকারি গুন্ডা বাহিনী, সরকারি গুন্ডা বাহিনী আমার বাসায়